ইউটিউব চ্যানেল ড্রিম একাডেমি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি হিসাবে আপনাকে সব বিষয়ের ক্লাস দিয়ে যাচ্ছে। এরই অংশ হিসাবে আজকে ইংলিশ ক্লাস 1-এ আপনাকে স্বাগতম। প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় যারা অংশগ্রহণ করে তাদের মধ্যে প্রায় 80% ইংলিশেতে উইক থাকে। এই কারণে তারা ইংলিশে ভালো মার্কস পায় না, শেষ পর্যন্ত ভাইবা দেওয়া তাদের পক্ষে সম্ভব হয় না। কেউ কেউ ভাইবা দিতে পারলেও শেষ পর্যন্ত শুধু ইংলিশে উইক থাকার কারণে তার চাকরিটি নিশ্চিত হয় না। প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় 80টি এমসিকিউ প্রশ্নে 80 নম্বরের পরীক্ষা হয়। এই 80 নম্বরের পরীক্ষার মধ্যে 20 নম্বর আসে ইংলিশ পার্ট থেকে। ইংলিশ পার্টের এই 20 নম্বরের 20টি প্রশ্নের মধ্যে কিছু প্রশ্ন আসে যেগুলো আপনি মুখস্থ করে উত্তর দিতে পারবেন। যেমন ধরুন সিনোনিম, অ্যান্টোনিম, কারেক্ট স্পেলিং এবং ইডিয়মস অ্যান্ড ফ্রেজ। এছাড়া বাকি প্রশ্নগুলো আসে ইংলিশ গ্রামার থেকে। আপনি যদি ইংলিশ গ্রামার ভালো করে স্টাডি না করেন তাহলে কিন্তু ইংলিশ পার্টে আপনি ভালো নাম্বার পাবেন না। আর ইংলিশ পার্টে যদি আপনি ভালো নাম্বার না পান তাহলে কিন্তু আপনার চাকরি হওয়ার সম্ভাবনা খুবই কম। এই কারণে 2012 সাল থেকে 2019 সাল পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছে সেগুলো বিশ্লেষণ করে আপনাকে আমি 25টি রুলস শিখিয়ে দিচ্ছি, যেগুলো আপনি যদি আয়ত্তে রাখতে পারেন তাহলে অবশ্যই আপনার পরীক্ষায় আপনি সেখান থেকে কমন পাবেন। চলুন আমরা রুলসগুলো দেখে নেই। প্রথমেই আমরা রুলস 1-এ চলে যাই। রুল 1, যদি কোনো সিম্পল সেন্টেন্স এ প্রিন্সিপাল ভার্ব এর পর আরেকটি ভার্ব থাকে এবং পরবর্তী ভার্বটির কাজ যদি আগেই হয়েছে বা চলমান বোঝায় তবে ওই পরবর্তী ভার্বটির সাথে আইএনজি যুক্ত হয়। দেখুন, প্রিন্সিপাল ভার্ব কি? প্রিন্সিপাল ভার্ব সম্পর্কে আমরা হয়তোবা সবাই জানি যে প্রিন্সিপাল ভার্ব ছাড়া সেন্টেন্স সম্ভব না। আর প্রিন্সিপাল ভার্ব হচ্ছে এমন একটি ভার্ব যে ভার্ব সেন্টেন্সের অন্যান্য যে ভার্বগুলো আছে সেগুলোর সাহায্য ছাড়াই স্বাধীনভাবে পূর্ণাঙ্গ অর্থ দিতে পারে। তাহলে আমরা ওই রুলস অনুযায়ী এক্সাম্পল দেখে নেই। হি ফাউন্ড দ্য বয় ক্রাইম। আমরা আরেকটা এক্সাম্পল দেখি। আই হিম ফ্রম গোয়িং। দেখুন, রুল 1-এ কিন্তু বলা আছে যে প্রিন্সিপাল ভার্ব এর পর আরেকটি ভার্ব থাকে। এখন এই যে দুটি সেন্টেন্স লিখলাম, এই দুটি সেন্টেন্সের মধ্যে প্রিন্সিপাল ভার্ব কোনগুলো? দেখুন, এই সেন্টেন্সে এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব আর এই সেন্টেন্সে এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। এরপরেও কিন্তু আরও ভার্ব বসেছে। দেখুন, ফাউন্ড এর পরে কিন্তু এই যে ক্রাইম ভার্বটি বসেছে, আবার ফরবিড এরপরে গোয়িং ভার্বটি বসেছে। রুল 2, দুটি সমসাময়িক অতীত ঘটনা হোয়াইল বা এস দ্বারা যুক্ত হলে হোয়াইল এস যুক্ত অংশটি পাস্ট কন্টিনিউয়াস হয় এবং অন্য অংশটি পাস্ট ইনডিফিনিট হয়। অর্থাৎ যদি কোনো সেন্টেন্সের দুটি ঘটনা থাকে এবং দুটি ঘটনার মধ্যে হোয়াইল ও এস যুক্ত যে অংশটি থাকবে সেটি হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের। অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ঘটনা আমরা জানি যে সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি। আর যেই অংশটি হোয়াইল বা এস যুক্ত নয় সেই অংশটি পাস্ট ইনডিফিনিট হবে। আর পাস্ট ইনডিফিনিট টেন্সের ঘটনাও আমরা জানি যে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম হবে। তাহলে আমরা এক্সাম্পল দেখি।
নাসিমা arrived while, এখানে শুধু কুক দিলাম, আমরা 2 নং উদাহরণে যাই। I decided to go out. দেখুন এখানে while আছে, এখানে as আছে। আমরা রুলের মধ্যে বলছিলাম যে while এবং as দ্বারা যদি দুটি সমসাময়িক ঘটনা যুক্ত হয় তাহলে while এবং as যুক্ত যে অংশটি থাকবে সেটি হবে পাস্ট কন্টিনিউয়াস, আর যেই অংশটি while এবং as দ্বারা যুক্ত থাকবে না সেটি হবে পাস্ট ইনডিফিনিট। দেখুন নাসিমা অ্যারাইভড, নাসিমা পৌঁছেছিল while, যখন আই ওয়াজ কুকিং দ্য ডিনার। কেন ওয়াজ কুকিং হবে সেটা আমি একটু আগেই বলছিলাম যে while বা as যুক্ত অংশটি হবে কি পাস্ট কন্টিনিউয়াস, আর পাস্ট কন্টিনিউয়াস হচ্ছে ওয়াজ কুকিং। তারপর আমরা 2 নং উদাহরণে আসি। আমরা বলছিলাম যে as যুক্ত যে অংশটি থাকবে সেটা হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে as the sun was shining I decided to go out, অর্থাৎ যখন সূর্য বেশি আলো দিচ্ছিল, প্রখর তাপ দিচ্ছিল, তখন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম বাইরে যাব। দুটি সমসাময়িক ঘটনা, একই সাথে ঘটনাটা ঘটছিল, তবে while এবং as যুক্ত যেই অংশটি আছে সেটা হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, আর অন্য অংশটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। এটাও কিন্তু একটা পরীক্ষায় এসেছিল, এটাও কিন্তু একটা পরীক্ষায় এসেছিল, অর্থাৎ একই রুলস থেকে কিন্তু দুইবার দুটি প্রশ্ন এসেছে, পরবর্তীতেও আসতে পারে। আমি প্রথমেই আপনাকে বলেছি যে 2012 সাল থেকে 2019 সালের অর্থাৎ বিগত বছরগুলোর প্রশ্ন বিশ্লেষণ করেই কিন্তু রুলসগুলো আপনাকে দেওয়ার চেষ্টা করছি, যাতে করে আপনি সহজেই রুলসগুলো শিখে উত্তর করতে পারেন। তাহলে আমরা এখন চলে যাই রুলস 3-এ। আমরা রুল 3-এ আসি যে রিপোর্টেড স্পিচটি হাউ বা হোয়াট দ্বারা শুরু হলে ইনডিরেক্ট ন্যারেশন করার সময় উক্ত হাউ বা হোয়াট এর পরিবর্তে ভেরি অথবা মাচ অথবা গ্রেট ইত্যাদি ব্যবহার করতে হয়। অর্থাৎ এটি হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্সকে যখন আপনি ইনডিরেক্ট ন্যারেশনে নিয়ে যাবেন এবং তার শুরুতেই যদি আপনার রিপোর্টেড স্পিচের শুরুতেই যদি হাউ অথবা হোয়াট থাকে, তাহলে এর পরিবর্তে আমরা যখন ইনডিরেক্ট ন্যারেশনের রিপোর্টেড স্পিচ লিখব তখন এই হাউ বা হোয়াট এর পরিবর্তে আমরা যে কোনো একটি বসালেই হয়ে যাবে। আমরা এক্সাম্পলে যাই। He said what a pity। এটা হচ্ছে ডিরেক্ট। আমরা যদি ইনডিরেক্ট স্পিচ অর ন্যারেশনে সেটাকে পরিবর্তিত করি, ডিরেক্ট স্পিচে আমরা যেটি লিখলাম সেটি যেহেতু এক্সক্লেমেটরি সেন্টেন্স, সেহেতু আমাদের কিছু কাজ আছে। দেখুন এই হি আসবে, আর এক্সক্লেমেটরি সেন্টেন্স হওয়ার কারণে সেইড এর পরিবর্তে আমাদের লিখতে হবে এক্সক্লেমড।
CLAIMAD, exclaimed with joy that। অর্থাৎ এই said এর পরিবর্তে, যেহেতু এক্সক্লেমেটরি সেন্টেন্স, এই said এর পরিবর্তে আমরা এই অংশটুকু লিখব। অনেকেই এই অংশটুকু লিখে না, বা আপনাদের যে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় যে এসেছে সেখানে উইথ জয়টা লিখে নাই। লিখলেও হবে, না লিখলেও হবে, কিন্তু মূল কথা হচ্ছে যে হি থাকবে, আর said এর পরিবর্তে exclaimed with joy that অথবা exclaimed দ্যাট হবে। এরপরে আমাদের কাজ হচ্ছে যে যেই বিষয়টার জন্য আমরা হোয়াটে পিটি বললাম, অর্থাৎ আমরা একটা দুঃখের ব্যাপার বা দুঃখের বিষয়ে বললাম, সেই ইট আর সেড বোঝাই যাচ্ছে সেটা হচ্ছে পাস্ট টেন্সের। ইট ওয়াজ এ, এই যে এ, আমরা বলছিলাম যে হোয়াট এর পরিবর্তে আমরা এই তিনটার যে কোনো একটা বসাতে পারি। তাহলে আমরা গ্রেট বসাই, গ্রেট পিটি। আমি আবার বলছি, যদি এক্সক্লেমেটরি সেন্টেন্সকে আমরা যদি ইনডিরেক্ট স্পিচে রূপান্তর করতে চাই, এক্ষেত্রে আমাদের যদি এক্সক্লেমেটরি সেন্টেন্স হোয়াট অথবা হাউ দ্বারা শুরু হয়, এক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে প্রথমে সাবজেক্টে লিখব, আর এক্সক্লেমেটরি যেহেতু সেন্টেন্স সেহেতু সেইডের পরিবর্তে এক্সক্লেমড উইথ জয় দ্যাট লিখব। তারপর হচ্ছে এই সাবজেক্ট হিসেবে ইট আসবে, আর যেহেতু এটি পাস্ট টেন্স সেইড সেহেতু এটার বিভাগ হিসেবে ওয়াজ এসেছে, এই এখানে এসেছে। আর হোয়াট এর পরিবর্তে অথবা যদি হাউ থাকতো তাহলে হাউ এর পরিবর্তে আমরা গ্রেট লিখেছি এবং এপিটি এসেছে। এটাই কারেক্ট অ্যান্সার। আপনি যদি এইভাবে মনে রাখেন তাহলে কিন্তু আপনি সহজেই রাইট আনসার করতে পারবেন, কেননা অপশনে যেগুলো থাকে খুব ক্লোজ থাকে, এক দুইটা ওয়ার্ড হয়তো বা একটু পার্থক্য থাকে, কিন্তু আপনি যদি এইভাবে না ধরতে পারেন তাহলে কিন্তু প্রশ্নের উত্তরটা রং হওয়ার সম্ভাবনাই বেশি। এখন চলে যাই রোল 4-এ। আমরা রুল 4 দেখি যে ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি হু দিয়ে শুরু হয় তাহলে প্যাসিভ ভয়েস করার সময় বাই হুম দিয়ে শুরু করতে হবে। এক্ষেত্রে স্ট্রাকচারটি হবে এরকম যে প্রথমে থাকবে বাই হুম প্লাস অক্সিলারি ভার্ব, তারপর হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে বি, তারপর হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, এরপর যদি অবজেক্ট থাকে তাহলে অবজেক্ট এবং শেষে থাকবে প্রশ্নবোধক চিহ্ন, যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখন আমরা এক্সাম্পলে আসি। অ্যাক্টিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েসকে আমরা প্যাসিভ ভয়েসে রূপান্তর করব। প্রথমে অ্যাক্টিভ ভয়েস কি? হু উইল ডু দ্য ওয়ার্ক। দেখুন এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটাকে আমরা প্যাসিভ ভয়েসে রূপান্তর করব। এক্ষেত্রে আমাদের রুলের মধ্যে যেহেতু বলা আছে যে হু দিয়ে যদি শুরু হয় তাহলে প্যাসিভ ভয়েস করার ক্ষেত্রে বাই হুম দিয়ে আমাদের শুরু করতে হবে। তারপরে হু এর পরিবর্তে আমরা এই স্ট্রাকচার অনুযায়ী লিখব বাই হুম। এরপর অক্সিলারি ভার্ব, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সটি যেই টেন্সে থাকবে ওই টেন্সের সাবজেক্ট এর অক্সিলারি ভার্বেই হবে। তাহলে আমরা এখানে যেহেতু অবজেক্টকে সাবজেক্টে রূপান্তর করতে হয় প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে, তাহলে এটা যেহেতু আমাদের সাবজেক্ট হবে তার অক্সিলারি ভার্ব হিসেবে আমাদের উইল লিখতে হবে। উইল ইজ অক্সিলারি ভার্ব লিখলাম। তারপরে সাবজেক্ট হচ্ছে দ্য ওয়ার্ক, এরপর হচ্ছে বি, এরপর হচ্ছে মূল ভার্ব এর পাস্ট পার্টিসিপল, মূল ভার্ব কোনটি? ডু, তাহলে হচ্ছে ডান। এরপর হচ্ছে অবজেক্ট, যেহেতু আমাদের অবজেক্ট নেই এরপর হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন। হয়ে গেল।
দেখুন এই প্রশ্নটা কিন্তু 3টি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নে এসেছে। তার মানে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এই রুলসটি, আপনি এই রুলসটি দেখে নেবেন। আর এর আগে 3 নম্বর যে রুলসটি আমরা শিখেছি যে ন্যারেশন চেঞ্জ, সেখানে ওই প্রশ্নটি দুবার হুবহু এসেছে এবং ঠিক একই রকম হোয়াট এ পিটি যেটা লিখেছিলাম ঠিক একই রকম প্রশ্ন কিন্তু আরও দুবার এসেছে, অর্থাৎ 4 বার একই টাইপের প্রশ্ন এসেছে। তার মানে এই কারণেই বললাম যে আমরা যে 25টি রুলস শিখব এটা খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা চলে যাই রুল 5-এ। রুল 5-এ আমরা ডাই এর সাথে কোন প্রিপোজিশনটি বসলে কি অর্থ দেবে সেটা আমরা দেখব। কেননা এখান থেকে বিভিন্ন চাকরি পরীক্ষায় যেরকমভাবে প্রশ্নে আসে ঠিক একইভাবে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায়ও 3টি প্রশ্ন এখান থেকে এসেছে। এখন আপনি যদি ডাই এর সাথে কোন প্রিপোজিশনটা বসলে কি অর্থ দেবে সেটা যদি না জানেন তাহলে আপনার প্রশ্নের উত্তর ভুল হওয়ার সম্ভাবনাই বেশি। এখন আমরা উদাহরণ দেখে নেই। He died দেখুন কোনো রোগে যদি মারা যায় তাহলে আমরা ব্যবহার করব ডাই অফ। কোনো কিছুর প্রভাবে বা কারণে যদি মারা যায় তাহলে আমরা ব্যবহার করব ডাই ফ্রম। আকস্মিকভাবে বা ইচ্ছাকৃতভাবে যদি মারা যায় তাহলে আমরা ব্যবহার করব ডাই বাই। তারপর যদি আত্মত্যাগ করা বোঝায়, দেশের জন্য আত্মত্যাগ করা বোঝায়, তাহলে আমরা ব্যবহার করব ডাই ফর। আমরা এক্সাম্পলে দেখি যে হি ডাইড অফ কলেরা, সে কলেরা রোগে মারা গিয়েছে, এই কারণে আমরা ডাই অফ লিখলাম। তারপরে হচ্ছে হি ডাইড ফ্রম ওভার ইটিং, সে বেশি খাওয়ার কারণেই কিন্তু মারা গেল, এই কারণে আমরা ডাই ফ্রম ব্যবহার করলাম, কারণ কোনো কিছুর প্রভাবে বেশি খাওয়ার কারণেই সে মারা গেল। তো হি ডাইড বাই সুইসাইড, সে আত্মহত্যা করেছে, যে ইচ্ছাকৃতভাবে সে মারা গিয়েছে, এই কারণে ডাইড বাই। তারপরে হচ্ছে হি ডাইড হিজ কান্ট্রি, সে তার দেশের জন্য মারা গিয়েছে, আত্মত্যাগ করেছে। এখন এই প্রশ্নটা এসেছে 2 বার, এই প্রশ্নটা এসেছে 1 বার প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় হুবহু প্রশ্নটা এসেছে। এখন আপনি যদি ডায়ের সাথে কোন প্রিপোজিশন বসলে কোন অর্থ দেবে সেটা যদি ভালো করে আপনি শিখে রাখুন তাহলে এখান থেকে প্রশ্ন আসলে আপনি অবশ্যই পারবেন। ক্লাসের শুরুতেই বলছিলাম আপনাকে আমি 25টি মোস্ট ইম্পর্টেন্ট রুলস শিখিয়ে দেব যেখান থেকে আপনি অবশ্যই আপনার পরীক্ষায় কমন পাবেন। তাহলে আজকে ইংলিশ ক্লাস 1-এ রুল 1 টু রুল 5 পর্যন্ত আমরা শিখে ফেললাম, পরবর্তীতে বাকি রুলসগুলো আসবে। যদি আপনি ইংলিশের পরবর্তী ক্লাসগুলো মিস করতে না চান এবং ইংলিশের মতো গণিত সহ সব বিষয়ের ক্লাসগুলো মিস করতে না চান তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন, যাতে করে আপনি একটা ভালো প্রিপারেশনের জন্য সবগুলো ক্লাস একটি চ্যানেল থেকে পেতে পারেন। দেখা হবে পরবর্তী ক্লাসে, সে পর্যন্ত ভালো থাকবেন। বেস্ট অফ লাক।